গুড আফটারনুন। আপনাদেরকে আমরা দুটো আলাদা আলাদা সাইবার ক্রাইম রিলেটেড ইস্যু নিয়ে আজকে প্রেস ব্রিফিং এর জন্য ডেকেছি। আপনারা যারা এসেছেন তাদের প্রথমেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দুটো আলাদা আলাদা ঘটনা সম্পর্কে বলবো। প্রথমে যে ঘটনাটা বলবো সেটা শুরু হয়েছিল 21শে জুলাই। 21শে জুলাই আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের সোদপুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে। সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে। তাদের ফ্রডের এরকমভাবে তারা ফ্রড করতো, একটু আপনাদেরকে বলে নিই। তারা হচ্ছে বিভিন্ন জনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন, তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে। সেই লটারি আপনি মোটরসাইকেল পাবেন, বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো। সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো, সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো। এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত, তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে। বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি। সেখান থেকে আমরা টোটাল 8জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি। দুজনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম, যারা চন্দন সিং এবং রবি কুমার রায়, তার কাস্টাডিতে আছে। চন্দন সিং, রবি কুমার রায়। আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার, অখিলেশ কুমার, মোহাম্মদ মুবিন আনসারি, সন্দীপ পাসওয়ান, এবং দুজন লেডি আছে। দুজন লেডিকে আমরা আনিনি আজকে, যেহেতু ওদেরকে প্রোডাকশনও আছে আজকে। দুজন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস। এই টোটাল 8জনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি। কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার, অখিলেশ কুমার, মবিন আনসারি, পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি। এখনো পর্যন্ত ওই কেসটিতে, যেটা 21শে জুলাই আমরা সুমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম, টোটাল 8জনকে গ্রেফতার করা হয়েছে। এটাতে আমরা এখনো পর্যন্ত রিকভারি করতে পেরেছি 8টি এটিএম কার্ড আছে, ফোন আছে 11টি, ল্যাপটপ 2টি আছে, ক্যাশ প্রায় 83,000 টাকা মতো আছে, কিছু নোটবুকস আছে। আপনারা দেখছেন যে আরো পেরিফেরাল ডিভাইসেস কিছু পার্টও এখানে আছে, এবং সিম কার্ডও আছে 17টা। এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা র্যাকেট থেকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে। এরা শুধু রাজ্যে হতো না, বাইরেও করতে হবে, কোথাকার বাকি? এরা বেসিক্যালি যারা আছে এখানকার, এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে, কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোদপুর মোড়ের কাছে, সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো। তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করেছি। দুজন আছে আমাদের বিহারের বাসিন্দা, বাদ বাকি সবই আমাদের বেঙ্গলের আছে। এদের কাছ থেকে এখনো পর্যন্ত ভিকটিমদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে, কয়েকজন বেঙ্গলেরও আছে। চক্রটা বেঙ্গলে চলে না বেঙ্গলের বাইরে? চক্রটা আমাদের খর্দার যে প্রকৃতি ওদের রেসিডেন্স আছে সেখান থেকে ওরা চালাতো, কিন্তু অন্যান্য স্টেটগুলো থেকে তাদের ভিকটিমগুলো, যেগুলোকে ভিকটিম বানিয়েছে, যাদের কাছ থেকে টাকাগুলো আদায় করেছে, সেগুলো অন্যান্য স্টেটেরও আছে। এখনো পর্যন্ত এটা আমরা দেখেছি যে তারা 100রও অধিক বিভিন্ন জনের সঙ্গে এই ধরনের যে চিটিং করেছে বা ফ্রড করেছে। আমরা ভিকটিমদেরকেও আইডেন্টিফাই করে তাদের সঙ্গে তাদেরকেও যে যে আমাদের আইনগত পদ্ধতি আছে সেইভাবে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। এগুলো তো ব্যাংক ট্রানজাকশনস এর মাধ্যমেই হয়, যার জন্য আমরা বুঝতে পারছি বিভিন্ন লেয়ারে হয়, সেই জন্য আমরা ভিকটিম পর্যন্ত খুব দ্রুততার সঙ্গে পৌঁছতে পারবো। এটা তো সিক্রেট সোর্স ইনফরমেশন ছিল যে একটা কল সেন্টার চলছে। কেউ কি কমপ্লেন করেছিল? অ্যাপের মাধ্যমে এটা তারা ফোন কল করতো, ভয়েস কল করতো বেশিরভাগ ক্ষেত্রে। আমি বারবার বললাম যে একটা সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে একটি কল সেন্টার চলছে খর্দার কাছে, প্রকৃতি নামে যে রেসিডেন্স আছে সেখানে। তারপরে সেই কল সেন্টার যখন আমরা রেড করি, রেড করার পরে প্রথমে কিছু জনকে ধরা হয়, তারপরে তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা পরবর্তীতে অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তার করি। মালিক আছে এখানে অখিলেশ কুমার যাদব, তার বাড়িতেই বিপিন কুমার থাকতো,
এরা দুজনেই বিহারের বাসিন্দা। কত বেশি আগে গ্রেফতার আছে? মানে কত টাকা করতে করেছে স্যার? মোটামুটি টোটাল অ্যামাউন্ট এখনো হিসেব করা হয়নি, আমরা তবুও অনুমান করতে পারি যে এটা তো ডেফিনেটলি 50 লাখসের ওপরে হবে। কি কোম্পানি নামে স্ক্যানিং করছে? কোনো কোম্পানি নয়, এরা বিভিন্ন জায়গাতে কখনো ওরা কল করতো যে ফ্লিপকার্ট থেকে আপনি কি কখনো কোনো জুতো কিনেছেন বা কখনো কোনো আপনি প্রোডাক্ট কিনেছেন। এটা শুধুমাত্র জুতো বা কোনো রকম একটা মুদিখানা দ্রব্যের মধ্যে ওরা সীমাবদ্ধ রাখেনি, ওরা ডেটাবেস কালেক্ট করতো, ডেটাবেস কালেক্ট করার পর তারপরে র্যান্ডামলি কল করতো, র্যান্ডামলি কল করার পর তারপরে সেখান থেকে আহ, তাদেরকে অফার দিত কোনো রকম পুরস্কারের অফার। সেই পুরস্কার নেওয়ার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে বাধ্য করতো। রেজিস্ট্রেশন করার জন্য তারা একটা রেজিস্ট্রেশন ফি নিত। এই ফি থেকেই এইভাবেই তাদেরকে বিভিন্নভাবে এগুলো আমরা তদন্ত চালাচ্ছি। এখনো পর্যন্ত আমরা ধীমানের কাছ থেকে যেগুলো উদ্ধার করেছি, বেশ কিছু এটিএম কার্ডস আছে, পাসবুকস আছে এবং বেশ কিছু স্টেটমেন্টও দিয়েছে, সেগুলো ভেরিফাই করা দরকার আছে। কতদিন ধরে করছে? ধীমান 2023 সাল থেকে এগুলোর সঙ্গে যুক্ত আছে। আর আহ, ও এখনো পর্যন্ত নিজের মুখে যে সংখ্যাটা বলেছে তাতে প্রায় 10-এর অধিক এরকম বড় বড় ঘটনা করেছে, সেগুলোকে আমরা সব ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করছি। আপনি একাই আছে তার সঙ্গে আরো কেউ আছে? কোথাকার বাসিন্দা? ধীমান টালিগঞ্জের বাসিন্দা। এই টাকাগুলো কিসের টাকা মূলত ফেলা হয়েছে? এগুলো ওর কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, ভেরিফিকেশনের দরকার আছে যে বিভিন্ন গেমিং অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাকাউন্টকে মাঝখানে ব্যবহার করা হয়। যে অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকার পর তারপরে সেই অ্যাকাউন্টে যখন একসঙ্গে অনেক টাকা অ্যাকুমুলেটেড হয়, তখন অন্য কোনো আরেকজন যে মাঝখানে তার যে এসএমএস ফরওয়ার্ডিং অ্যাপ আছে সেই সময়টা থেকে দূরে কোথাও থেকে ওটাকে রিমোটলি অ্যাক্সেস করতে পারে মোবাইল, সে তখন আহ, মানে তাকে শুধুমাত্র দেখতে হয় যে তার থেকে ট্রানজাকশন হতে থাকছে। এরকম ভাবেই ওই আমাদের এখানে ব্যারাকপুরের একটা হোটেলে বসে ওরা এই কীর্তি করেছিল। এই মোডাস অপারেন্ডি একটু ছোট করে বলে দিন, কিভাবে অপারেট করতে হয়েছিল? আচ্ছা, মানে অ্যাকাউন্টটা কিভাবে ভাড়া দেওয়া, তো তারপরে সেখান থেকে টাকা জাস্ট ছোট করে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই। রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস এভাবে লেখা আছে। ফেসবুকে আপনারা এরকম একটা লিঙ্ক হয়তো প্রথমে পেতে পারেন। এবার বিভিন্নভাবে আপনারা যদি নিজেরা দেখেন, রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস, এখান থেকে যখন আপনারা ঢুকছেন দেখবেন এখানে এরকম প্রচুর গ্রুপস আছে, যেখানে গেমিং রেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ইন্ডিয়ান অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট রেন্ট, প্রচুর পাবেন ফেসবুকে যেগুলো গ্রুপ আছে। এই প্রত্যেকটা গ্রুপেই দেখুন মেম্বারের সংখ্যা হিউজ আছে। কোথাও মেম্বারের সংখ্যা আছে 1.2K মেম্বার্স, কোথাও 4.5K, এবং এখানে প্রত্যেকটা গ্রুপে আরো বেশি সংখ্যকও আছে। যখন আপনি ওই গ্রুপে জয়েন করছেন, তখন ওই গ্রুপে জয়েন করার পর আপনার অ্যাক্সেস করার টাইমিং দেখে আপনার কাছে কোনো রকম টেলিগ্রামের কোনো লিঙ্ক চলে আসবে। আপনার কাছে যখন টেলিগ্রামের লিঙ্ক আসবে তখন ওখান থেকে বুঝে নেবে যে আপনি কতটা পজিটিভ আছেন এ ব্যাপারে। তারপরে আপনাকে ওইখান থেকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট, আপনার ওই অ্যাকাউন্ট যথার্থ কিনা, আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে কিনা, এবং ওরা কোন কোন অ্যাকাউন্ট কোন কোন ব্যাংকের সেরকম একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে যে এই ব্যাংকের অ্যাকাউন্টগুলো আছে কিনা। দেখুন এখান থেকে আপনারা দেখতে পারবেন আর্জেন্ট নিড, ওরা বলে দিচ্ছে যে এইচডিএফসি ব্যাংক, এসবিআই, এরকম ডিটেল আছে। দেখুন ওরা জানিয়ে দেয়। মানে টেলিগ্রামের লিংক। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দেয়। তারপরে এই লিঙ্ক অনুসারে আপনাকে হচ্ছে ও যখন আপনি দিয়ে দিলেন কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার, তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু ওরা হচ্ছে বিভিন্ন, যেমন এমপিএল হতে পারে, ড্রিম 11 বা বিভিন্ন যে ধরনের গেমগুলো আছে না, সেগুলোকে ডাউনলোড করার জন্য বা ওই গেমসের জন্য আপনারা সবাই জানেন যে গেমিংয়ে কিভাবে টাকা সেখানে ইনভেস্ট করতে হয় বিভিন্ন সময়, বা ক্যাসিনো অ্যাপ হতে পারে। সেই জায়গাগুলো থেকে, শুধু এগুলো কয়েকটি নাম বললাম, এরকম হাজারো গেমস আছে। তারপরে সেই টাকাগুলো একটা জায়গাতে একটা অ্যাকাউন্টে ঢুকতে থাকে। এই মাঝখানে যে অ্যাকাউন্টগুলোতে টাকাটা আসে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম হিসেবে কিন্তু ওরা প্রচুর অ্যাকাউন্টস রেন্টে নিত। এটাই আছে। মানে এই টাকাগুলো আমি গেম খেললে সেই টাকাগুলো কার অ্যাকাউন্টে যাবে?
এই যে অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে, এই অ্যাকাউন্টে মাঝখানে অ্যাকাউন্ট গুলোকে তো এই কারণেই ব্যবহার করা হচ্ছে। বাইপাস করবে জনগণ, আমি যেটা বুঝতে পারছি না। ধরুন আমি তো ওই গেমিং অ্যাপটা